সবচেয়ে নিরাপদ আশ্রয়ের জায়গাটি যখন হঠাৎ করে সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন মানসিক অবস্থা ঠিক কেমন হতে পারে? মানে আমরা তো কাছের মানুষদের উপর একটা অন্ধ নির্ভরতা তৈরি করি, তাই না? একদম ঠিক। আর সেই নির্ভরতার জায়গা থেকে যখন বিশ্বাসঘাতকতা আসে তখন সেটা সাধারণ কোনো ক্ষতের মতো মিলিয়ে যায় না, বরং একটা স্থায়ী দাগ রেখে যায়। ঠিক বলেছেন। শত শত বছর ধরে সাহিত্য বা মনোবিজ্ঞানে এই বিশ্বাসভঙ্গ আর ক্ষমার মনস্তত্ত্ব নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আজ আমরা আমাদের এই গভীর আলোচনায় এমন একটা উৎস নিয়ে কথা বলবো যা এই জটিল আবেগগুলোকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সনেট ৩৪, যার প্রথম লাইনটি হল "ওয়াই ডিডস দাও প্রমিস সাচ আ বিউটিয়াস ডে", অর্থাৎ কেন তুমি এমন একটি সুন্দর দিনের প্রতিশ্রুতি দিয়েছিলে। লাইনটা শুনলেই কিন্তু একটা গভীর শূন্যতা আর অভিযোগের আভাস পাওয়া যায়। হ্যাঁ, আমাদের লক্ষ্য হল ৪০০ বছর আগের লেখা একটা কবিতা কিভাবে বিশ্বাসঘাতকতা, অনুশোচনা আর ক্ষমার মতো আবেগগুলোকে এতটা সুনিপুণভাবে ব্যবচ্ছেদ করেছে তা আবিষ্কার করা। ঠিক আছে, চলুন বিষয়টাকে একটু ভেঙে আলোচনা করা যাক। অবশ্যই। এই সনেটটার প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলি, শেক্সপিয়ারের সনেটগুলো তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি মোট ১৫৪টি সনেট লিখেছিলেন। হ্যাঁ, আর এর মধ্যে প্রথম ১২৬টি সনেট একজন অভিজাত এবং সুদর্শন যুবককে উদ্দেশ্য করে লেখা, যাকে সাহিত্যিকরা ফেয়ার ইউথ বলে থাকেন। সনেট ৩৪ হল এই সিরিজেরই একটা অংশ। আরও নির্দিষ্ট করে বললে ৩৩ থেকে ৩৬ নম্বর সনেটগুলোকে বলা হয় এস্ট্রেঞ্জমেন্ট সনেট বা সম্পর্কের ফাটল নিয়ে লেখা কবিতা। ঠিক এখানে দেখা যায় ওই যুবক এমন কোনো অপরাধ বা বিশ্বাসঘাতকতা করেছে যার কারণে কবি গভীরভাবে আহত। আর এখানেই আমার একটা খটকা লাগে। মানে শেক্সপিয়ারের মতো একজন পরিণত মানুষ কেন একজন তরুণের কাছ থেকে পাওয়া আঘাত নিয়ে এতটা বিপর্যস্ত হয়ে পড়বেন? এই সম্পর্কে নিশ্চয়ই শুধু আবেগ নয়, ক্ষমতার এক ধরনের অসমতাও ছিল, তাই না? একদম ঠিক ধরেছেন। ঠিক এই জায়গাটিতেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা খুব জরুরি। এলিজাবেথীয় যুগে কবি আর তাদের পৃষ্ঠপোষক বা প্যাট্রনদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত জটিল ছিল। মানে একটা অর্থনৈতিক নির্ভরতার ব্যাপার ছিল। ঠিক তাই। ফেয়ার ইউথ চরিত্রটি ঐতিহাসিকভাবে হেনরি রিওটসলে অথবা উইলিয়াম হার্বার্ট বলে ধারণা করা হয়। এরা দুজনেই ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী আর ধনী। অন্যদিকে শেক্সপিয়ার ছিলেন সাধারণ ঘরের সন্তান। সামাজিক অবস্থানটা অনেক নিচে ছিল তার। হ্যাঁ, ফলে এই যুবকের সাথে তার সম্পর্কটা শুধু ভালোবাসার ছিল না, এক ধরনের অর্থনৈতিক আর সামাজিক নির্ভরতাও ছিল। যুবকটি যখন বিশ্বাস ভঙ্গ করে তখন সেটা শুধু হৃদয় ভাঙার কারণ হয় না, বরং কবির পুরো সামাজিক অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেয়। তার মানে কবি এখানে এমন একজনকে উদ্দেশ্য করে কথা বলছেন যার বিরুদ্ধে চাইলেও তিনি সরাসরি কোনো বিদ্রোহ করতে পারবেন না। আর এই অসহায়ত্বটা কবিতার গঠনের মধ্যেও দারুণভাবে ফুটে উঠেছে বলে আমার মনে হয়। কিভাবে? মানে কবিতাটি তো একটি আদর্শ শেক্সপিয়ারিয়ান সনেট। এর গঠন অত্যন্ত সুশৃঙ্খল। ১৪ লাইনের কবিতা, ৩টি ৪ লাইনের স্তবক বা কোয়াট্রেন, আর শেষে ২ লাইনের একটা সমাপ্তি স্তবক বা কাপলেট। ছন্দের ধরন হল আয়াম্বিক পেন্টামিটার, আর রাইম স্কিম হল এ বি সিডি সিডি ইএফ জিজি। হ্যাঁ, একদম ধ্রুপদী গঠন। কিন্তু প্রশ্ন হল, শেক্সপিয়ার কেন এত তীব্র একটা মানসিক যন্ত্রণাকে প্রকাশ করার জন্য এত কঠোর আর সুশৃঙ্খল একটা গঠন বেছে নিলেন? এটা আসলে একটা চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল। মানুষ যখন প্রচণ্ড রাগে বা কষ্টে থাকে তখন তার ভেতরের অবস্থাটা কিন্তু সম্পূর্ণ বিশৃঙ্খল থাকে। হ্যাঁ, একটা ঝড়ের মতন অবস্থা। ঠিক। আয়াম্বিক পেন্টামিটারের যে ছন্দ দা দুম দা দুম দা দুম, এটা অনেকটা মানুষের হৃৎস্পন্দনের মতো। শেক্সপিয়ার এখানে তার ভেতরের সেই ঝড়ের মতো বিশৃঙ্খল আবেগকে একটা অত্যন্ত কঠোর গাণিতিক কাঠামোর মধ্যে বন্দী করার চেষ্টা করেছেন। ও, বুঝতে পেরেছি। মানে গঠনটা যত বেশি সুশৃঙ্খল, ভেতরের আবেগের তীব্রতা তত বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে। একদম। ১৪ লাইন আর ওই রাইম স্কিমের কড়া নিয়মগুলো যেন সেই কাঁচের দেয়াল যার ভেতরে কবিতার যন্ত্রণাকে আটকে রেখেছেন। আর এই গাণিতিক শৃঙ্খলার ভেতরেই কবিতার অভিযোগের প্রথম তীরটা ছুঁড়েছেন। কবিতার প্রথম ৪ লাইনে তিনি সরাসরি সেই বিশ্বাসঘাতকতার কথা বলছেন, কিন্তু একটা আবহাওয়ার রূপক ব্যবহার করে।
রূপকটা সত্যি অসাধারণ। আমি লাইনগুলোর বাংলা সারমর্ম করছি। তুমি কেন এমন সুন্দর একটা দিনের প্রতিশ্রুতি দিলে আর আমাকে কোনো আবরণ বা চাদর ছাড়াই বাইরে বের হতে বাধ্য করলে, আর মাঝপথে আমাকে জঘন্য মেঘের কবলে পড়তে দিলে, যে মেঘ তাদের পচা ধোঁয়ায় তোমার উজ্জ্বলতাকে লুকিয়ে ফেলেছে। খুব সুন্দর অনুবাদ। এটা অনেকটা এমন যে কেউ আপনাকে বলল আজ আবহাওয়া দারুণ থাকবে, তাই আপনি ছাতা ছাড়াই বের হলেন, আর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। রূপকটা খুব স্পষ্ট। সূর্য হলো সেই যুবক, আর মেঘ হলো তার বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, তবে এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো কি সেটা? এই রূপকের পেছনের ইতিহাস। আপনি খেয়াল করেছেন, বিশ্বাসঘাতকতা বোঝাতে শেক্সপিয়ার এখানে রটন স্মোক বা পচা ধোঁয়া শব্দটা ব্যবহার করেছেন। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। একটা সাধারণ ভুলকে একেবারে পচা ধোয়া বলাটা কি একটু বেশি নাটকীয় নয়? শুধু কালো মেঘ বললেই তো হতো। নাটকীয় মনে হলেও ১৫৯০-এর দশকের লন্ডনের প্রেক্ষাপটে এটা অত্যন্ত বাস্তব এবং ভয়াবহ একটা রূপক। কারণ সেই সময়টাতে লন্ডনে প্লেগ মহামারীর প্রাদুর্ভাব ঘটেছিল। ও আচ্ছা, প্লেগের সময়। হ্যাঁ, তখনকার একটা জনপ্রিয় চিকিৎসাবিজ্ঞান তত্ত্ব ছিল মায়াজমা থিওরি। মানুষের ধারণা ছিল যে এই ভয়ঙ্কর রোগ ছড়ায় দূষিত বাতাস বা পচা ধোঁয়ার মাধ্যমে, যা জলাভূমি থেকে মেঘের মতো উঠে আসে। দাঁড়ান, সত্যি? একদম। সুতরাং শেক্সপিয়ার যখন যুবকের কাজকে রটন স্মোকের সাথে তুলনা করছেন, তখন তিনি বলছেন যে ওই যুবকের কাজটা একটা মহামারীর জীবাণুর মতো বিষাক্ত। এটা শুধু আবহাওয়া খারাপ হওয়ার ব্যাপার নয়, এটা আক্ষরিক অর্থে মৃত্যুর এক রূপক। মাই গড! এই ঐতিহাসিক সংযোগটা পুরো লাইনের অর্থই পাল্টে দেয়। এর পাশাপাশি ভাষাতাত্ত্বিক দিক থেকেও প্রথম স্তবকটা খুব আকর্ষণীয়। শেক্সপিয়ার এখানে ক্লোক মানে চাদর এবং ক্লাউডস মানে মেঘ, এই শব্দ দুটোর মধ্যে একটা দারুণ অনুপ্রাস বা অ্যালিটারেশন ব্যবহার করেছেন। হ্যাঁ, ওই ক ধ্বনির পুনরাবৃত্তি। ঠিক, এটা ধ্বনিগতভাবে একটা সংঘাতের সৃষ্টি করে। চাদর হল মানসিক সুরক্ষা বর্ম। ভালোবাসার মানুষের আশ্বাসে আমরা সেই সুরক্ষা বর্ম খুলে ফেলি, আর তখনই আঘাতটা আসে। আর সেই আঘাতের পর অপরাধী যখন ফিরে আসে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। আমরা পঞ্চম থেকে অষ্টম লাইনে সেই জটিলতার মুখোমুখি হই। হ্যাঁ, ওই লাইনগুলোর সারমর্ম হল, শুধু মেঘ ফুঁড়ে বেরিয়ে এসে আমার ঝড়ে ভেজা মুখের বৃষ্টি শুকিয়ে দেওয়াই যথেষ্ট নয়, কারণ এমন কোনো মলেমের প্রশংসা কেউ করতে পারে না যা কেবল শরীরের ক্ষত সারায় কিন্তু অপমানের গ্লানি বা ডিসগ্রেস দূর করতে পারে না। এখানে বৃষ্টি বলতে কিন্তু রূপকার্থে কবি চোখের জল বোঝানো হয়েছে। হ্যাঁ, মানে যুবকটি হয়তো আবার সূর্যের মতো আলো নিয়ে ফিরে এসেছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কবি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এই সান্ত্বনা যথেষ্ট নয়। স্কটিশ কবি ডন প্যাটারসন এই জায়গায় খুব চমৎকার একটা বিশ্লেষণ করেছেন। কি বলেছেন তিনি? তিনি দেখিয়েছেন যে শেক্সপিয়ার এখানে ফেস বা মুখ এবং ডিসগ্রেস বা অপমান শব্দ দুটোর মধ্যে যে অন্তমিল ঘটিয়েছেন তা মোটেও কাকতালীয় নয়। ঠিক এর আগের কবিতা অর্থাৎ সনেট ৩৩-এও তিনি একইভাবে এই শব্দ দুটোর অন্তমিল ঘটিয়েছিলেন। বাহ, দারুণ একটা ভাষাতাত্ত্বিক সংযোগ। তার মানে সনেট ৩৩-এ যে অপমানের শুরু হয়েছিল, সনেট ৩৪-এ এসেও সেই ক্ষত শুকায়নি। একদম। এখানে সালভ বা মলেমের রূপকটাও খুব তাৎপর্যপূর্ণ। মলেম সাধারণত বাহ্যিক ক্ষতের চিকিৎসা করে, কিন্তু এলিজাবেথীয় সমাজে ডিসগ্রেস বা সম্মানহানি কোনো বাহ্যিক ক্ষত ছিল না। ওই সমাজটা পুরোপুরি সম্মান এবং মর্যাদার উপর নির্ভরশীল ছিল। মানে সামাজিকভাবে তাকে চরম অপদস্থ করা হয়েছে। ঠিক তাই, মলম লাগিয়ে চামড়ার কাটা দাগ ঢাকা যায়, কিন্তু সমাজে যে মর্যাদাহানি ঘটেছে তার চিকিৎসা কোনো মলম করতে পারে না। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমি যদি একটা আধুনিক উপমা দিই, ধরুন কেউ আপনার খুব প্রিয় একটা কাঁচের জিনিস ভেঙে ফেলল। এরপর সে বলল, আমি অত্যন্ত লজ্জিত। হ্যাঁ, তাতে তো আর ভাঙা জিনিস জোড়া লাগে না। একদমই না। ওই সরি বলাটা বা মলম লাগানোটা শুধু বাইরের ক্ষত সারায়, কিন্তু ভেতরের কাঠামোগত দুর্বলতা থেকেই যায়। আর এই অপরিবর্তনীয় ধ্বংসের কথাটাই নবম থেকে দ্বাদশ লাইনে কবি বলেছেন। ঠিক, কবি বলছেন, তোমার এই লজ্জাবোধ আমার দুঃখের কোনো ওষুধ হতে পারে না। তুমি অনুতপ্ত হলেও আমার ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, লাইনগুলোতে বলা হচ্ছে যে ব্যক্তি বড় কোনো অপরাধের শক্ত বোঝা বহন করে, তাকে অপরাধের সামান্য দুঃখবোধ খুব একটা স্বস্তি দিতে পারে না। এখানে কবি মলমের ধারণা থেকে সরে এসে ফিজিক বা ভেতরের ওষুধের কথা বলছেন, কিন্তু সেটাও কাজ করছে না।
মনোবিজ্ঞানে একে বলে আবেগীয় অসামঞ্জস্য। অপরাধী ক্ষমা চাইল, মনের ভার হালকা হল, কিন্তু যে আঘাত পেল তাকে সারা জীবন যন্ত্রণার বোঝা বইতে হয়। শেক্সপিয়ার এখানে ক্রস শব্দটা ব্যবহার করেছেন, মানে একটা ভারী বোঝার প্রতীক। এই অসামঞ্জস্যটাই হল বিশ্বাসভঙ্গের সবচেয়ে বড় ট্র্যাজেডি। অপরাধীর লজ্জাবোধ খুব ক্ষণস্থায়ী। আজ লজ্জিত, কাল ভুলে যাবে, কিন্তু ভুক্তভোগীর ক্ষতি চিরস্থায়ী। মানে অনুশোচনা কোনো নিরাময় নয়। একদম না। অনুশোচনা হল অপরাধীর নিজেকে নির্দোষ প্রমাণের একটা হাতিয়ার। এতে ভুক্তভোগীর ওই ক্রস বা যন্ত্রণার বোঝা এক বিন্দুও হালকা হয় না। এই স্তবক পর্যন্ত কবি চরম যুক্তিবাদী। তিনি বুঝতে পারছেন এই অপরাধ ক্ষমার অযোগ্য। হ্যাঁ, 12 লাইন পর্যন্ত কবির অবস্থান একদম পরিষ্কার, কিন্তু এরপরই আসে কবিতার শেষ দুটো লাইন বা সমাপ্তি স্তবক। আর এই 2 লাইনে এসেই যেন পুরো কবিতার সুর জাদুমন্ত্রের মতো উল্টে যায়। যাকে আমরা ভোল্টা বলি। ঠিক, কবি বলছেন, আহা, কিন্তু তোমার ভালোবাসা থেকে যে অশ্রু ঝরেছে তা মুক্তোর মতো মূল্যবান, এবং সেই সম্পদ তোমার অতীতের সব খারাপ কাজের মুক্তিপণ হিসেবে যথেষ্ট। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? মাত্র কয়েক লাইন আগেই যিনি প্রমাণ করলেন যে অপরাধীর অনুশোচনা কাজে আসে না, তিনি হঠাৎ ওই যুবকের কান্না দেখেই সব ভুলে গেলেন। চোখের জল কি এতই দামি হতে পারে? যৌক্তিকভাবে চিন্তা করলে এটা অবশ্যই ম্যানিপুলেশন মনে হতে পারে, কিন্তু শেক্সপিয়ার এখানে এলিজাবেথীয় সংস্কৃতির একটা খুব জোরালো রূপক ব্যবহার করেছেন। সে যুগে মুক্তো বা পার্ল শুধু অলংকার ছিল না, একে অত্যন্ত শক্তিশালী একটা ওষুধ হিসেবে বিবেচনা করা হতো। ওষুধ হিসাবে? সত্যি? হ্যাঁ, তখনকার চিকিৎসকরা বিশ্বাস করতেন যে মুক্তো চূর্ণ করে পান করলে তা বিষণ্ণতা, হৃদরোগ আর মানসিক অবসাদ দূর করতে পারে। ও ওয়াও! তার মানে কবি চোখের জলকে আক্ষরিক অর্থে একটা নিরাময়কারী ঔষধ হিসেবে দেখছেন, যা আগের কোনো মলম করতে পারেনি। ঠিক তাই, চোখের জলটাই সেই চূড়ান্ত ওষুধ। কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায়, ওষুধ হলো, এটা কি সব অপরাধ মুছে ফেলার জন্য যথেষ্ট? র্যানসাম বা মুক্তিপণ শব্দটা তো খুব ভারী। এখানে ওই যুবকের চোখের জল যেন তার অপরাধগুলোকে বন্দিদশা থেকে মুক্ত করছে। আর এখানেই শেক্সপিয়ার মানুষের আবেগের চূড়ান্ত অযৌক্তিকতাকে তুলে ধরেছেন। মানুষ হিসেবে আমরা যতই যুক্তিবাদী হই না কেন, ভালোবাসার কাছে আমাদের যুক্তি খুব সহজেই হার মানে। হ্যাঁ, যাকে ভালোবাসি তার কান্না দেখলে আমাদের যুক্তির দেয়াল ধসে পড়ে। শেক্সপিয়ার বলছেন না যে এটা নৈতিকভাবে সঠিক, তিনি শুধু মানুষ চরিত্রের এই দুর্বলতাটাকে ফুটিয়ে তুলেছেন। আর হ্যাঁ, ভাষাতাত্ত্বিক দিক থেকেও একটা দারুণ ব্যাপার আছে। কি সেটা? এলিজাবেথীয় ইংরেজিতে ১৩ নম্বর লাইনের শেষ শব্দ শেডস বা ঝরেছে কে উচ্চারণ করা হতো শিডস হিসেবে, যার ফলে শেষ লাইনের ডিডস শব্দের সাথে এটা একটা নিখুঁত পূর্ণাঙ্গ অন্তমিল তৈরি করত। উচ্চারণের এই ঐতিহাসিক পরিবর্তনের ব্যাপারটা দারুণ। শিডস আর ডিডস মিলে একটা নিখুঁত সুর তৈরি করছে, যেন কবিতার ভেতরের সব সংঘাত শেষ হয়ে শান্তি ফিরে এসেছে। ঠিক বলেছেন। আমাদের এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে এই ১৪ লাইনের কবিতাটা বিশ্বাসঘাতকতা, অনুশোচনা আর ভালোবাসার কাছে মানুষের অসহায় আত্মসমর্পণের গল্প বলে। প্রথম দিকে প্লেগের মতো বিষাক্ত বিশ্বাসঘাতকতা, তারপর ক্ষমার অযোগ্য অপমানের ক্ষত, আর শেষে চোখের জলের কাছে সব রাগ ভুলে যাওয়া। এটা আসলে মানুষের মনের এক অদ্ভুত গোলক ধাঁধা। শেক্সপিয়ার কোনো আদর্শিক বয়ান দাঁড় করাননি, তিনি শুধু একটা আয়না ধরেছেন। আমরা দেখতে পাই মানুষ হিসেবে আমরা কতটা ভঙ্গুর, একটা বিশ্বাসঘাতকতা কতটা গভীরে আঘাত করে, আবার ভালোবাসলে কতটা সহজেই আমরা যুক্তিকে বিসর্জন দিই। আর এ কারণেই ৪০০ বছর আগে লেখা এই কবিতা আজও আমাদের কাছে এত প্রাসঙ্গিক। সম্পর্কের মধ্যে কষ্ট পাওয়া আর ক্ষমা করে দেওয়ার এই চক্র আমাদের সবার জীবনেই ঘটে। একদম সত্যি। আজকের আলোচনা শেষ করার আগে আমি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে শেষে যুবকের চোখের জল দেখে কবি সব অপরাধ ক্ষমা করে দিলেন, সত্যিই কি ওই চোখের জল অতীতের সব আঘাতের উপযুক্ত মুক্তিপণ ছিল, নাকি কবি অন্ধ ভালোবাসার কারণে নিজেই নিজেকে প্রবোধ দিচ্ছেন আর দুর্বলতার কাছে আত্মসমর্পণ করছেন? এই প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।